এত রাতে ছাদে কি করছিস তোরা? পেছন থেকে রুহি গলা বাড়িয়ে শাসনের স্বরে বলে। তোমরা এত রাতে ছাদে কি করছো? ঘুম নেই কারো চোখে? আর ঘুম, সময়ের সাথে সাথে জীবনের 12টা বেজে গেছে। ঘুম আসবে কোত্থেকে? বলতে বলতে রাফির দৃষ্টির নজর আসতেই সহসা জিভ কামড়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে নিজের মুখে লাগাম টেনে নেয় শান্ত। রাফি ঘাড় ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে। কি জন্য এসছে সেখানে? রুহি সশব্দে জবাব দেয়। আড্ডা দিতে চাইলে তোমরাও যোগ দিতে পারো। রাফি মেহেজাবিনের দিকে তাকিয়ে বলে। সারাদিন অনেক ধকল গেছে তোর উপর দিয়ে, একটু রেস্ট প্রয়োজন। আর এখন তোর এসছিস আড্ডা দিতে, ঘুমাবি না? মেহেজাবিন নরম দৃষ্টিতে তাকিয়ে মিনমিন স্বরে বলে। কালকে তো তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি ভাইয়া। আজ একটু তোমাদের সাথে সময় কাটিয়ে নিই। আজকে রাতটাই তো আছি তোমাদের সাথে, তারপর তো চাইলেও আর এমন দিন ফিরে পাবো না। মেহজাবিনের কথা শুনে রাফি ওর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর চোখ ফিরিয়ে চোখ নিবদ্ধ করে ফোনের দিকে তাকিয়ে শমিত স্বরে বলে। তাহলে ওখানে দাঁড়িয়েছিস কেন? ভেতরে আয়। রাফির কথায় মেহজাবিন সহ বাকিদের চোখ চিকচিক করে ওঠে। সবাই একে অপরের দিকে তাকিয়ে এগিয়ে যায় ছাদের মাঝ বরাবর পাটি বিছিয়ে গোল হয়ে বসে সবাই। রাফি কয়েকবার আর চোখে তাকায় মিহির দিকে। মিহি একবারও তাকায়নি, কেমন জড়সড় হয়ে বসে আছে সে। মিহি তাকাতে পারছে না রাফির দিকে। বুকের ভেতর অস্বস্তি, অজানা অনুভূতিরা দোল খাচ্ছে। একটু আগের মুহূর্তগুলোর কথা ভাবলেই হাত পা শিরশির করে উঠছে মিহির। রাফির চোখে এখন চোখ রাখবে কিভাবে, এটা ভাবতেই বুক টিপ টিপ করছে। মিহির তবুও চোখ সরু করে একবার আর চোখে তাকায় রাফির দিকে। রাফি ফোন ঘাটছে। মিহি ক্ষিপ্র বেগে চোখ সরিয়ে নেয়। লিনা দুহাতে দুবল পপকর্ন নিয়ে ছাদে আসে। মিহির এক পাশে বসে পপকর্নের বোলগুলো সামনে রাখে। রুহি মিহির অন্য পাশে বসে গলা উঁচিয়ে ডাকে। ভাইয়া তোমরাও এসো এখানে প্লিজ। আমরা সবাই একসাথে একটা গেম খেলবো। তোমরা থাকলে আরও বেশি মজা হবে। প্লিজ এসো। রুহির ডাকে চট করে ইভান গিয়ে বসে ওদের সাথে। শান্ত ইভানের পাশে বসতে বসতে বলে। কি গেম খেলবে শুনি? শুরু করো, আমিও খেলবো। বলতে বলতেই শান্ত নজর যায় অন্য পাশে থাকা লিনার দিকে। অমনি আহা! বলে চিৎকার করে ওঠে শান্তর চিৎকারে সবাই ওর দিকে বিস্ময়ের নজরে তাকায়। শান্ত লিনার দিকে তাকিয়ে বুকে হাত রেখে বলে। ওরে কেড়ে বাজা আমায়, ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছি। বলতে বলতে হামাগুড়ি দিয়ে ইভানকে ঠেলে ওর জায়গায় বসে শান্তর কাহিনী দেখে মিহি ফিক করে হেসে দেয়। দূর থেকে সেই মায়াময় মুখের হাসিতে আটকে যায় রাফির চোখ। রাফি এক ধ্যানে তাকিয়ে দেখে সপ্তদশী ঋণিচিনি হাসি, যা মুহূর্তেই তোলপাড় সৃষ্টি করে রাফির স্থির হৃদয়ে। রাফি চোখ সরিয়ে শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে নেয়। লিনা শান্তর কাণ্ডে আশ্চর্য বনে যায়। লিনা নিজেকে ভালোভাবে দেখে নিয়ে মিহিকে বলে। আমাকে কি ভূতের মতো দেখাচ্ছে, নাকি আমার গা থেকে গন্ধ আসছে? বলো তো, উনি এমন করলেন কেন? মিহি ঠোঁট কামড়ে হাসি আটকে বলে। ওনার একটা নিজস্ব পরী আছে। সেই পরীটা যদি ওনার অন্য একটা পরী মানে তোমার সাথে দেখে নেয়, তাহলে ওনার ওই নিজস্ব পরী ওনার ঘাড় মটকে দেবে। তাই উনি তোমার পাশ থেকে দূরে চলে গেলেন। লিনা অবুজের মতো ঠোঁট উল্টে তাকায়। রুহি রাফির দিকে ঘুরে রাফিকে ডাকে। ভাইয়া তুমিও এসো। দেখো তুমি বাদে আমরা সবাই আছি। আমরা সবাই এখন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। তুমিও এসো প্লিজ। রাফি ফোনের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলে। আমি ওসব খেলবো না, তোরা খেল। আমাকে ওসব জড়াস না। মেজাবিন ভেজা কণ্ঠে পাশ থেকে ডাকে। ভাইয়া প্লিজ এসো, আজকের এই সময়টুকু তো আমি আছি, বলো আমাকে সময় দেবে না একটু? শান্ত বলে। সবাই এত করে বলেছে, আয় না। রাফি হাতের ফোনটা অফ করে একে একে সবার দিকে তাকায়। লিনা রাফিকে একবার দেখে মাথা নামিয়ে লাজুক ভঙ্গিতে বলে। আসুন না, আপনি আসলে আরো বেশি মজা হবে। মেহজাবিন আপুরও অনেক বেশি ভালো লাগবে। আসুন। লিনার কথায় মিহি চট করে তাকায় লিনার দিকে। লিনা মাথা নামিয়ে রেখেছে। মিহি মুহূর্তেই তাকায় রাফির দিকে। ততক্ষণে রাফি চেয়ার ছেড়ে উঠে পড়েছে সবার ডাকে সাড়া দিয়ে। অজান্তে মিহির মনে খারাপ লাগার সৃষ্টি হয়। মিহি মনে মনে ভাবে, উনি কি তবে লিনা আপুর ডাকে উঠে আসলেন? কই, এতক্ষণ ধরে তো সবাই ডাকছিল, উনি তো এলেন না। লিনা আপুর এক ডাকেই কি উনি চলে আসলেন? মিহির ভাবনার মাঝে রাফি এসে বসেছে শান্ত আর ইভানের মাঝখানে। মিহির ঠিক সামনে বরাবর বসেছে রাফি।
মিহি লিনার অভিব্যক্তি বোঝার জন্য লিনার পানে তাকায়। লিনার গাল দুটো অস্বাভাবিকভাবে ব্লাশ করছে। মিহি চোখ সরিয়ে নিজের মনকে শাসায়। আজব তো, তোর কেন এত খারাপ লাগছে? তুই আজকাল একটু বেশি ভেবে ফেলছিস মিহি। তুই তো এমন নোস, ইটস নট গুড। মিহি মুখে চসূচক শব্দ করে চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে সামনে তাকায়। মিহির হাতে এখনও মেহেদি পরানো হয়নি। তানিয়া বেশ ভালো মেহেদি পরাতে পারে। রুহি তানিয়াকে বলছে মিহির হাতে মেহেদি পরিয়ে দিতে। মিহির হাত ফাঁকা দেখে তানিয়া ওর হাতটা নিজের দিকে টেনে নেয় মেহেদি পরানোর জন্য। হাতে কবজিতে টান পড়তে আচমকা আহ বলে মৃদুস্বরে চেঁচিয়ে ওঠে মিহি। রাফি অবিলম্বে তাকে ওর দিকে। রুহি ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো পাখি? হাতে লাগলো? ব্যথা পেয়েছিস? দেখি হাত দেখি। আমি তো আলতো করে হাত ধরেছি মিহি, ব্যথা পেলে কি করে? তানিয়ার কথায় মিহি মুখে হাসি ফুটিয়ে বলে, ব্যথা পাইনি আপু, ওই এমনি। ঠিক আছি আমি, তুমি মেহেদি পরিয়ে দাও। মিহি হাত বাড়াতে রাফি তাকায় ওর হাতের দিকে। কবজির কাছে অনেকটা জায়গা কালচে হয়ে আছে। কারোর জোরে চেপে ধরে ছাপ ক্ষীণ আলোতেও স্পষ্ট বোঝা যাচ্ছে, যা এড়ায় না রাফির তীক্ষ্ণ দৃষ্টি থেকে। রাফির মুখ বিবরে আবারও রাগ ফুটে ওঠে। চোখ মুখ শক্ত হয়ে যায় ওর। মেয়ের হাতে মেহেদি পরানো শুরু করতে রুহি তানিয়াকে বলে, আপু, আমার পাখির ডান হাতের ঠিক মাঝখানে ছোট করে আর লিখে দেবে। মিহি সহ সবাই ভুরু কুচকে তাকায় রুহির দিকে। রুহি আবারও বলে, আরে আর ফর রুহি, মিহির বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের নাম তো বেস্ট ফ্রেন্ডের হাতে থাকতেই পারে, তাই না? মিহি নিঃশব্দে আলতো হাসে। মেহজাবিনের হাতের দিকে তাকিয়ে বলে, আপু, তোমার মেহেদির রং তো অনেক গাঢ় হয়ে এসেছে। শুনেছি যার মেহেদির রং যত বেশি গাঢ় হয় তার জীবনসঙ্গী তাতে তত বেশি ভালোবাসে। ভাইয়া তোমায় নিশ্চয়ই অনেক বেশি ভালোবাসে, তাই না? মেহজাবিন লাজুক ভঙ্গিতে একটু হেসে মাথা নুইয়ে নেয়। রাফি বাঁকা চোখে তাকিয়ে থাকে মিহির দিকে। সবাই পপকর্ন খাচ্ছে। একটা কাচের বোতল নিয়ে আসা হয়েছে নিচ থেকে। সবার মাঝ বরাবর সেটা রাখা হয়েছে। রুহি সবাইকে উদ্দেশ্য করে বলে, তো সবাই খেলার নিয়ম জানো তো? কারোর কোনো সমস্যা আছে? সবাই একসাথে মাথা তোলে, অর্থাৎ কারোর কোনো সমস্যা নেই ওকে, স্টার্ট। বলেই সবার মাঝেই বোতল ঘুরিয়ে দেয় রুহি। সবাই বোতলের দিকে মনোযোগ সহকারে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথমে বোতলের মুখ থামে মীরার দিকে। সবাই একসাথে চিৎকার করে ওঠে। মীরা ভ্যাবাচাকা খেয়ে যায় খানিক। ইভা বলে, বলো মীরা, তুমি কি নেবে? ট্রুথ না ডিয়ার? মীরা একটু ভেবে বলে, ট্রুথ। তাহলে তোকে প্রশ্ন আমি করব, সত্যি বলবি কিন্তু। মিথ্যে বললে তোর বিয়ে হবে না। বল তোর ক্রাশকে। রুহির প্রশ্নে মীরা আরও বেশি ভ্যাবাচাকা খেয়ে যায়। একটা ঢোক গিলে ভ্যাবলার মতো একটু হেসে মিনমিনে গলায় বলে, তোর ভাইয়া। রুহি জানতো মীরা এটাই বলবে। ও সব জেনে শুনেই নিজের ভাইয়াকে শোনানোর জন্য এই প্রশ্ন করেছিল মীরাকে। মীরার কথায় রাফি ব্যতীত সবই হেসে ওঠে। লিনাও জোরপূর্বক একটু হাসে। পুনরায় ঘোরানো হয় বোতল। এবার বোতলের মুখ আটকায় বর্ষার দিকে। রুহি সবাইকে থামি বর্ষাকে বলে, তুই কি নিবি বল? টুট। পাশ থেকে শান্ত চিল্লিয়ে ওঠে, সাবাস ছোট শালি, না মানে ছোট আপা। তোমাকে তো প্রশ্ন আমি করব। আচ্ছা বলো, তুমি প্রেম করো? শান্তর প্রশ্নে চোখ মুখ গোল করে তাকাই বর্ষা, সাথে সবাই। বর্ষা নরম স্বভাবে ছোট্ট একটা মেয়ে। ওর কি প্রেম করার বয়স হয়েছে নাকি? বড় ভাই বোনেদের সামনে শান্তর কথাই বর্ষা মাথা নিচু করে উত্তর দেয়, না। শান্ত ফের চিল্লিয়ে ওঠে, প্রেম করার বয়স আসলে আমাকে বলবে, কিন্তু আমরা দুজনেই চুটিয়ে প্রেম করব। বলে রুহির দিকে তাকাই শান্ত। রুহির মুখের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। শান্ত কপাল কুঁচকে তাকিয়ে ইভানকে ফিসফিস করে বলে, ভাই আমার হাতে একটা চিমটি কাটতো। ইভানও সহসা জোরে একটা চিমটি কাটে। শান্ত আহ সূচক শব্দ করে বলে, হত ভাগা, চিমটি কাটতে বলেছি, ছবল দিতে বলিনি। আচ্ছা তোর ফুপুর মেয়ের আজ কি হলো বলতো? কোনো রিয়াকশন দেখাচ্ছে না কেন? জানি না আবার কি ভুল করছে। ফের ঘোরানো হয় বোতল। ইভানের দিকে থামতে গিয়েও এবার বোতল আটকায় শান্তর দিকে। শান্ত খুশিতে লাফিয়ে ওঠে। কাউ কিছু বলার সুযোগ না দিয়ে ও নিজেই বলে, ওয়েট, আমি তোমাদের মতো ভীতু নই। আম ডেয়ারিং, সো আমি ডেয়ার নেব। বলো আমাকে কি করতে হবে? আম রেডি। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। শান্তকে কি করতে বলবে এটা ভেবে পাচ্ছে না কেউ। মেহজাবিন হাত উঠিয়ে বলে, ভাইয়া, তোমাকে ডেয়ার আমি দেব। ইউনিক একটা ডেয়ার দেবো ভাবছি।
আই থিঙ্ক তুমি করতে পারবে। শান্ত গাছের ভাব নিয়ে বলে। টেল মি, কি করতে হবে? মেহজাবিন গলা খাকারি দিয়ে বলে। তোমাকে এই মুহূর্তে একটা মেয়েকে প্রপোজ করতে হবে, তাও আবার যেমন তেমন করে নাই, ইউনিকভাবে প্রপোজ করতে হবে। এখন তুমি কাকে প্রপোজ করবে এটা তোমার ব্যাপার। এই তো ভাইকা বোনের মতো কথা বলছিস। তোর ভাইয়ের কাছে এটা কোনো ব্যাপারই না। একটা মেয়েকে প্রপোজ করতে হবে তো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শান্ত উঠে দাঁড়ায়, পকেট থেকে একটা কালো সানগ্লাস বের করে ফু দিয়ে চোখে লাগে সেটা। হেলে দুলে এগিয়ে যায় রুহির দিকে, সবে অধীর আগ্রহে তাকিয়ে আছে দেখার জন্য। শান্তকে নিচের দিকে এগোতে দেখে রুহির থ মেরে বসে আছে। মিহি গলা খাকারি দিয়ে রুহির পাশ থেকে একটু সরে বসে। শান্ত রুহির সামনে হাঁটু গেড়ে বসে, ডান হাত বাড়িয়ে দেয় রুহির দিকে। রুহির বুকের ভিতর টিপ টিপ করছে। সে একবার আর চোখে তাকিয়ে দেখে রাফিকে। রাফি হাতে থাকা ফোনে কিছু একটা করছে, এদিকে মনোযোগ নেই ওর। রুহি মুখ গোল করে একটা শ্বাস টেনে নেয়। রুহি শ্বাস ফেলার আগে শান্ত বলতে শুরু করে। ও মাই গড, সাইকেলের রড, ভ্যানের টিউব, আই লাভ ইউ। শান্তর ইউনিক প্রপোজ শুনে সবাই হাঁ করে তাকায়। বলে সমস্বরে চেঁচিয়ে ওঠে সবাই। রাফিও চোখ কুচকে অবলম্বে তাকায় শান্ত দিকে। রুহি টেনে নেওয়া দীর্ঘশ্বাস ফোঁস করে বেরিয়ে আসে। রুহি ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে শান্ত দিকে। এতগুলো অবাক দৃষ্টি দেখে থতমত খেয়ে যায় শান্ত। একটু নড়ে না, চোখ ঘুরিয়ে এইদিক ওদিক তাকিয়ে বলে। কি দেখছিস তোরা? ইউনিকভাবে প্রপোজ করলাম, পছন্দ হয়নি? ওয়েট, আমার ডিকশনারিতে আরও অনেক ইউনিক প্রপোজের ধরন জমানো আছে। ভেবেছিলাম প্রতিদিন বউকে নতুন নতুনভাবেই প্রপোজ করব। এটা পছন্দ হয়নি তো কি হয়েছে, অন্যভাবেই প্রপোজ করছি। বলে আবারও চোখ ঘোরায় রুহির দিকে। রুহি চোখ গোল গোল করে তাকিয়ে আছে। শান্ত রুহির দিকে আবারও হাত বাড়িয়ে দিয়ে বলে। ABCD EFG S I love you। শান্তর এবারের প্রপোজ শুনেও সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। রুহি শান্তর চোখ থেকে চোখ সরিয়ে শুকনো কাশি দিতে থাকে। রাফি আর ইভান এদিক ওদিক তাকাচ্ছে। বাকিরা হাও হয়ে তাকিয়ে দেখছে শান্তকে। শান্ত এখনও একই ভঙ্গিতে বসে আছে। রুহি আর চোখে লীনা সহ বাকিদের একবার দেখে নেয়। শান্ত আর রুহির ব্যাপারে ওরা কেউ অবগত নয়। মেহজাবিন নিচু স্বরে গলা ছেড়ে বলে। হুম, ভাইয়া তোমাকে ইউনিকভাবে প্রপোজ করতে বলা হয়েছে, বিয়ের প্রপোজাল দিতে বলা হয়নি। সো হোয়াট বাহনা, তোর ভাই সবসময় এক ধাপ এগিয়েই থাকে। যদি বিয়ের প্রপোজাল দিতে বলতি তাহলে ডিরেক্ট বাচ্চা সহ হাজির করতাম। শান্তর কথাই একসাথে সবাই কাশতে শুরু করে। রুহি লজ্জায় মাথা নিচু করে রেখেছে। কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে ওর। চোখ তুলে তাকানো দায়ী হয়ে পড়েছে। মেহজাবিন রুহির অবস্থা বুঝে বলল। আচ্ছা হয়েছে, এবার তুমি নিজের জায়গায় এসে বসো, তোমার ডেয়ার তুমি কমপ্লিট করেছো। শান্ত প্রফুল্ল হাসি হেসে নিজের জায়গায় এসে বসে। রুহি চোখ তুলে তাকায়। শান্ত ঠোঁট কামড়ে তাকিয়ে আছে ওর দিকে। চোখে হতেই চোখ সরিয়ে নেয় রুহি। ভেঙচি কেটে আবারও বোতল ঘোরায়। এবার বোতল থামে মিহির দিকে। মিহিখানিক ভরকে যায় এতে। মিহি ঘন পলক ফেলে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মিহি ঝট করে বলে। আমি ট্রুথ দেব। তাহলে মিহিকে এবার কে ট্রুট দেবে? আমি আর রুহি তো পারবো না, বলো কে কি বলবে? শান্ত স্বাভাবিক স্বরে বলল। আমি দেব? রাফি সূক্ষ্ম চোখে তাকায় শান্ত দিকে। জানি না এবার কি ট্রুথ দেবে। শান্ত রাফিকে দেখে মিহির দিকে তাকিয়ে বলে। আচ্ছা বাকি বলো তো, তুমি তোমার জীবনে কেমন জীবনসঙ্গী চাও? মানে তোমার জীবনসঙ্গী হতে গেলে কি কি গুণ থাকতে হবে একটা ছেলের মাঝে? বলো বলো। শান্তর প্রশ্ন পছন্দ হয়েছে রুহি আর মেহজাবিনের। রাফির সূক্ষ্ম নেত্র স্বাভাবিক হয়। রাফি অধীর ব্যগ্রতা নিয়ে অপেক্ষা করছে মিহির উত্তরের। রাফি মিহির দিকে তাকায় না। মিহি স্বীয় মুহূর্তের জন্য রাফির দিকে তাকাই, একবার নিজের মেহেদি লাগানো হাতের দিকে তাকায়। তানিয়া অতি যত্নে সুন্দর করে মেহেদি পরিয়ে দিচ্ছে। মিহি কম্পনহীন চোখ বন্ধ করে শ্বাস টেনে নেয়। চোখ খুলে দৃষ্টি নিক্ষেপ করে অদূরে। পুরো ছাদে এখন নীরবতা। সবে ব্যাকুলতা নিয়ে তাকিয়ে আছে মিহির পানে। মিহি একটু সময় নিয়ে বলল। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একজন বেস্ট কেয়ারিং লাইফ পার্টনার। সব মেয়েদের মতো আমিও চাই আমার জীবনে একজন বেস্ট কেউ আসুক, যে আমাকে আমার মতো করেই ভালোবাসবে, আমার রাগ অভিমান বুঝবে, আমাকে আগলে রাখবে, আমার যত্ন নেবে, আমার ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখবে, যার কাছে আমিই হব ফার্স্ট প্রায়োরিটি। আমি জানি আমি আহামরি রূপের অধিকারী নই, তবুও আমার জীবনে যে আসবে আমি তার চোখে প্রশান্তি হতে চাই। হাজারো রূপবতী নারীর সামনে থাকলেও তার দৃষ্টি যেন শুধু আমার জন্যেই নির্ধারিত থাকে। আমি এমন কাউকে চাই যে
আমার থেকে বেস্ট কাউকে খুঁজতে যাবে না, তার কাছে আমিই হব বেস্ট। আমি তার জীবনের রাব্বাতুল বাইত হতে চাই। আমি আমার জীবনে প্রেমিক হিসেবে কাউকে চাই না। আমি চাই আমার জীবনে যে আসবে সে হালাল হয়ে আসুক, আমার সোলমেট হয়ে আসুক, উত্তম জীবনসঙ্গী রূপে আমি তাকে আমার জীবনে চাই। তার জীবনের প্রথম নারী বা তার প্রথম ভালোবাসা আমি হতে পারবো কিনা জানি না, তবে আমি আর তার জীবনের শ্রেষ্ঠ নারী এবং শেষ ভালোবাসা হতে চাই। তবে হ্যাঁ, যদি আসতে হয় তবে তাকে শুধু আমার জন্যেই আসতে হবে, তার ভেতরে আর অন্য কেউ থাকলে চলবে না। ভালোবাসলে মস্তিষ্কের গোটা শহরটা আমার নামে লিখে দিতে হবে, যেখানে শুধু আমি আর আমিই থাকবো, যেখানে শুধুই আমার রাজত্ব চলবে। আমি একটা সুন্দর মন চাই, যার পৃথিবী হবে শুধু আমায় ঘিরে। আমি তাকে ভালোবাসবো মানে জগতের সব নারীরা তার জন্য নিষিদ্ধ হবে, তার পাশে আমি আর অন্য কাউকেই সহ্য করব না। ভালোবাসা জিনিসটা বড্ড ভয়ঙ্কর, তবে তার থেকেও বেশি ভয়ঙ্কর জেদ। আমি কারো জেদ হতে চাই, যে সব কিছুর পরেও আমাকে তার কাছে রেখে দেবে। তার কাছে ভালোবাসা মানে শরীর স্পর্শ করা নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাই ভালোবাসা। আমাকে যদি কেউ ভালোবাসে তাহলে তার চোখের দিকে তাকিয়ে আমি সেটা বুঝতে চাই। আমার প্রতি ভালোবাসা আমি তার চোখে দেখতে চাই। ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা নয়, ভালোবাসা মানে আরেকজনের জীবনে দায়বদ্ধ থাকা। সেই নারী সবচেয়ে বেশি ভাগ্যবতী হয় যে তার জীবনে একজন উত্তম জীবনসঙ্গী পায়, যে তার মাঝেই সীমাবদ্ধ থাকে। তাই তো আমি চাই আমার জীবনে যে আসবে তাকে হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত আকাশে উড়তে দিলেও অন্য কোথাও বাসা বাঁধবে না, যে আমার ভরসা হবে। অন্ধের চোখের আলোর মতো সে আমার চোখের আলো হবে, যে আলোতে আমি পুরো পৃথিবী দেখতে চাই। সে আমার নির্ভরতা হবে, তার শক্ত হাতের বাঁধনে আমায় আবদ্ধ করে রাখবে। তার কাছে কিছু থাকুক বা না থাকুক, ভালোবাসার মতো একটা সুন্দর মন থাকলেই চলবে। মেয়েরা যত্নে পাগল হয়, আমাকে যত্ন করে আগলে রাখার মতো এমন একজন নিঃস্বার্থ জীবনসঙ্গী হলেই চলবে। এক ধ্যানে এতগুলো কথা বলে আনমনে হাসে মিহি। অদূর থেকে চোখ ফিরিয়ে সামনে তাকায়। তাকাতেই চোখাচোখি হয় রাফির সাথে। রাফি আবেশিত নয়নে নিষ্ক্রিয়ভাবে অপলক চেয়ে আছে। রাফির চোখে অদ্ভুত এক অনুরক্তি। মিহি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না সেই চোখের দিকে। মিহি চোখ সরিয়ে ঘন পলক ফেলে এদিক ওদিক তাকায়। মিহি এদিক ওদিক তাকাতেই লক্ষ্য করে সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মিহি চোখ ঘুরিয়ে সবাইকে একবার দেখে নেয়। সবাই গালে হাত দিয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে। সবার এতগুলো চাহনিতে থতমত খেয়ে যায় মিহি। মিহি শুকনো কাশি দিতে ধ্যান ভাঙ্গে সবার। মেহেজাবিন গলা খাকারি দিয়ে স্বাভাবিক হয়ে বলে, বাহ মিহি, তোমার চিন্তাধারা তো অনেক সুন্দর। কত সুন্দর করে গুছিয়ে বললে কথাগুলো। মেহেজাবিনের কথা শেষ হতেই রুহি মিহির কাঁধ জড়িয়ে বলল, এই না হলে আমার পাখি, আই লাভ ইউ পাখি। মিহি গড়গড় করে এতগুলো কথা কিভাবে বলল তা সে নিজেও জানে না। সবার সামনে এতগুলো কথা বলায় বেশ লজ্জায় পড়েছে সে। মিহির চোখ নামিয়ে নেয় সবার থেকে। রাফি এখনও মিহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শান্ত রাফিকে কনুই দিয়ে খুঁচিয়ে গলা ছেড়ে বলল, তা পাখি, তোমার মনের একটা ছেলে আমার সন্ধানে আছে। প্রেম টেম করতে চাও করলে বলো। আর কতদিন এভাবে সিঙ্গেল থাকবে? বয়স তো কম হলো না। আমার পাখির বয়স কমই আছে, এখনো 18ই হয়নি। ও এখন কোনো বিয়ে করতে যাবে? বিয়ে আপনি করুন, বয়স তো কম হলো না, দিন দিন বুড়ো হয়ে যাচ্ছেন। রুহি ভ্যাঙ্গালো কথায় শান্ত কাঁদো কাঁদো হয়ে বলল। তুমি আমায় বুড়ো বলে খোঁটা দিতে পারলে যা। পর মুহূর্তেই আবার ঠোঁট বাঁকিয়ে বলল, সত্যি বলছো? বিয়ে করে নেব? সত্যি তো, এবার বিয়েটা করাই উচিত। শান্তর কথা কাটাতে আবার বোতল ঘুরিয়ে দেয় রুহি। এবার থামে রাফির দিকে। বোতলের দিকে তাকিয়ে জোরে ও বলে চিৎকার করে ওঠে সবাই। শান্ত রাফির বাহুতে চাপড় মেরে বলে, বল ব্রো, কি নিবি? রাফি কিছুক্ষণ ভেবে ভারী গলায় বলল, আমি সব ডিয়ার ফেয়ার নিতে পারবো না। কে জিজ্ঞেস করবি কর। তাহলে ভাইয়াকে প্রশ্ন করবে। রুহির কথা শেষ হতে না হতেই লিনার কোমল কণ্ঠ ভেসে আসে। লিনা মাথা নুইয়ে কণ্ঠ খাদে নামিয়ে রাফিকে প্রশ্ন করল, আপনার কেমন মেয়ে পছন্দ? কাউকে ভালোবাসেন আপনি?
রুহি আর মিহি তৎক্ষণাৎ ভুরু কুচকে তাকালো লিনার দিকে। লিনা যে রাফিকে ভালোবাসে তা রাফির প্রতি লিনার অনুভূতি সম্পর্কে মেহেজাবিন নিজেও জানে না। মেহেজাবিন সহ বাকিরা অধীর আগ্রহে তাকিয়ে আছে রাফির দিকে। রাফিকে চুপ থাকতে দেখে শান্ত কথা কেড়ে নিয়ে আগ বাড়িয়ে বলল, বাসে তো কোনো এক শ্যামলাবতী মায়াবতীকে ভালোবাসো, আর মেহেজাবিনের বিয়ের পর নিজের ডিরেক্ট ছক্কা মারার প্ল্যান করছে জানো? একটু আগেই আমাদের বলল। শান্তর কথায় সবাই স্মিত নয়নে মুখ গোল গোল করে রাফির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। রাফি চোয়াল শক্ত করে চোখ রাঙিয়ে তাকায় শান্তর দিকে। শান্ত আমতা আমতা করতে করতে বলে, আমি তো সত্যি কথাই বলছিলাম, এভাবে দেখার কি আছে? রুহি আগ্রহ বাড়িয়ে বলল, সত্যি ভাইয়া? কে সেই মায়াবতী? রাফি গম্ভীর স্বরে সোজা সাপটা উত্তর দেয়। আচ্ছা, কেউ একজন সময় হলে ঠিক দেখতে পারবি। রাফির কথাই সবার চোখ গোল গোল হয়ে যায়। সবাই অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে। এদিকে লিনার হাসাশি মুখটা চুপসে যায় অমনি। লিনা মিহির বাহু ঝাঁকিয়ে ফিসফিস করে ভেজা কণ্ঠে বলে, মিহি, আমার গায়ের রংটাকে কি শ্যামলা বলে? আর আমাকে দেখতে কি মায়াবীদের মতো লাগে? মিহি কিছু বলে না। মিহির মাথায় একটাই কথা ঘোরপাক খাচ্ছে। রাফি সত্যি অন্য কাউকে ভালোবাসে? মিহির অন্যমনস্ক ভাবনার মাঝে লিনা আবার বলে, কি হলো মিহি, বলো না। হুম, আমাকে কি মায়াবতীদের মতো লাগে? মিহি অন্যমনস্ক হয়েই জবাব দেয়। হুম। লিনা খুশিতে মিহির হাত চেপে ধরে বলে, সত্যি বলছো? তার মানে উনি? নিজে নিজে লজ্জায় লাল হয়ে যায় লিনা। মিহির নিষ্ক্রিয় চোখে তাকিয়ে দেখে লিনাকে। মেহেজাবিন সবার মনোযোগ ফেরাতে বলে, অনেক হয়েছে ভাইয়া, তুমি এখন আমাদের একটা গান শোনাও তো দেখি। এসব খেলতে আর ভালো লাগছে না। সমস্বরে সবাই একই কথা বলে ওঠে রাফিকে। রাফিও আর বাধা দেয় না। ইবান উঠে গিয়ে রাফির ঘর থেকে গিটার নিয়ে আসে। রাফির দিকে গিটারটা এগিয়ে দিয়ে বলে, রাফি গিটার হাতে নেয়। গলা পরিষ্কার করে একবার বাঁকা চোখে মিহিকে দেখে চোখ বন্ধ করে নেয়। রাফি মিহির বলা প্রত্যেকটা কথা নতুন করে ধরা দেয় রাফির মনে। রাফি চোখ বন্ধ করে গিটারে সুর তুলে গায়, ख्वाब है तू, नींद हूँ मैं, दोनों मिले रात बने रोज यही, मांगो दुआ तेरी मेरी, बात बने बात बने। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मन चाह मोड़ दे तो मेरे यार बात बन जानी, रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। রাফির গান শেষ হতেই সবাই একসাথে হাতে তালি দিয়ে চিৎকার করে ওঠে। রাত অনেক বেড়েছে। ছাদ থেকে নেমে যে যার ঘরে চলে যায়। মিহি, রুহি আর মীরা আবারও একসাথে শুয়েছে। আজ মিহি খাটের এক পাশে শুয়েছে। একটা পেরিয়েছে অনেক আগে। মিহি চোখ বন্ধ করতে চোখের সামনে ভাসছে গার্ডেনে সেই ঘটনাটা। মিহি ঢোক গিলে চোখ খুলে উঠে গুটিসুটি হয়ে বসে। ঘরে ডিম লাইট জ্বলছে। টিমটিমে আলোয় ওই ঠান্ডাতেও ঘামছে মিহি। মিহি হাঁটুতে মুখ গুজে চোখ বন্ধ করে থাকে কিছুক্ষণ। বালিশের কাছে থাকা ফোনের টুংটাং শব্দে মাথা তুলে তাকায় মিহি। ফোনটা হাতে নিতে নজর আটকায় ফোনের স্ক্রিনে ভেসে থাকা নোটিফিকেশনের ওপর। মিহি চোখ পিটপিট করে তাকায়। অবিশ্বাস্য নয়নে আবারও চোখ কষলে তাকায় মিহি। নোটিফিকেশন স্পষ্ট দেখা যাচ্ছে, রোজান রাফি চৌধুরী সেন্ট এ ফ্রেন্ড রিকোয়েস্ট। মিহির নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। মিহি ঝটপট ফেসবুক ওপেন করে। রাফির আইডিতে ঢুকতেই মিহির চোখ কোটো ছেড়ে বেরিয়ে আসার মতো অবস্থা। রাফির আইডিতে 3.5 মিলিয়ন ফলোয়ার্স দেখে মিহির মুখ আপনা আপনি হা হয়ে যায়। চোয়াল ঝুলে পড়ে কিছুটা। মিহি ঘন ঘন ঝাপটে কাপা কাপা হাতে মুহূর্তে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। রাফির আইডিতে ঢুকতেই প্রথম পোস্টে নজর আসে মিহির। সন্ধ্যায় ক্যামেরাম্যান মিহি সহ ওদের 6 জনে যে ছবি তুলে দিয়েছিল রাফি সেখান থেকে একটা ছবি পোস্ট করেছে 5 মিনিট আগে।
মাঝখানে মেহেজাবিনের কোলে চেনি। মেহেজাবিনের বাম পাশে মিহি আর ডান পাশে রাফি, পিছনে রুহি আর শান্ত। ছবিতে সবার মুখে উচ্ছ্বসিত হাসি বিরাজমান। ছবিটা দেখে মিহির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছবিতে মিহির মুখটা বোঝা যাচ্ছে না। রেড হার্ট ইমোজি দিয়ে মুখটা হাইড করে পোস্ট দিয়েছে রাফি। ক্যাপশনে আরও দুটো রেড হার্ট। মিহি কিছুক্ষণ তাকিয়ে থাকে ছবিটার দিকে। এই 5 মিনিটের মধ্যেই ছবিতে 19,000 রিয়াক্ট, সাথে 5,000 প্লাস পয়েন্ট। মিহি কমেন্ট বক্সে ঢুকতেই আরও বেশি অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। যত কমেন্ট আছে তার মধ্যে বেশিরভাগ মেয়েদের কমেন্ট। এর মধ্যে একাধিক কমেন্ট রয়েছে মিহিকে নিয়ে। অনেক মেয়েরাই কমেন্ট করেছে রাফির উপর, পাশে থাকা মেয়েটাকে ঘিরে। এর মধ্যে বেশিরভাগ কমেন্ট এমন ছিল: রাফি বেবি, তোমার অন্য পাশের মেয়েটা কি? অন্য পাশে মেয়েটার মুখ ঢেকে রাখা কেন? কে উনি? জান, ও কি তোমার উঠবি? পাশের মেয়েটা কি জান? বলো প্লিজ, নয়তো আমি মরে যাব। পাশের মেয়েটাকে তো কোনোদিন দেখিনি। কেউ? ওই মেয়েটা কি আপনার জেফ? ব্লা ব্লা ব্লা। মিহি কমেন্ট পড়তে গিয়ে উচ্চস্বরে হেসে ওঠে। মিহির হাসিতে ঘুমন্ত রুহি একটু নড়ে চড়ে ওঠে। মিহি তড়িঘড়ি করে নিজের মুখ চেপে ধরে হাসি আটকায়। মিহির পেট হাসিতে ফেটে বেরিয়ে আসতে চাইছে। মিহি নিজেকে সামলে একটা রেড হার্ট কমেন্ট করে রাফির পোস্টে। মিহি রাফির আইডি স্ক্রল করে অন্য সব পোস্ট দেখতে থাকে। সব পোস্টে রাফির বিভিন্ন ধরনের স্টাইলিশ ছবি, যেখানে হাজার হাজার রমণীরা তাদের আবেগের কথা প্রকাশ করেছে মন্তব্য আকারে। মিহি খাটের ব্যাকবোর্ডে গা এলিয়ে একধানে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে রাফির ছবিগুলো। এরই মাঝে টুং টুং করে একটা মেসেজ আসে মিহির ফোনে। মিহি বিরক্তিতে কপাল কুঁচকে তাকায়। উপরে জলজল করছে রাফির আইডি। মিহি ঝট করে উঠে বসে। রুজান রাফি চৌধুরী সেন্টের মেসেজ। মিহি আবারও অবাক হয় খানিক। মিহি একটু সময় নিয়ে মেসেজ ওপেন করে। মেসেজে স্পষ্ট ভাষায় লেখা: 2 মিনিটের মধ্যে বেলকনিতে আসুন। পরপর 2 বার তাজ্জব বনে যায় মিহি। মিহি মেসেজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খাট থেকে নেমে বেলকনির দিকে পা বাড়ায়। বেলকনিতে গিয়ে রাফিকে দেখতে পায় মিহি। রাফি দাঁড়িয়ে আছে, পরনে ধূসর রঙের শঠাতা ভারী টি শার্ট। রাফি সুটাম বাহুদয় উন্মুক্ত। মিহির পায়ের শব্দে রাফি ঘুরে তাকাই ওর দিকে। মিহি চোখ নামিয়ে এগিয়ে যায়। রাফি ভুরু কুঁচকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে: এত রাতে ঘুমাননি কেন? আপনিও তো ঘুমাননি। মিহি মিনমিন করে বলে। মিহিকে মাথা নিচু করে থাকতে দেখে রাফি বলে: মাথা নিচু করে আছেন কেন? তাকান আমার দিকে। মিহি চোখ তুলে তাকাই রাফির দিকে। রাফি স্বাভাবিক কণ্ঠে বলে: হাতটা দেখি। হুম। আপনার হাতটা দেখি। মিহি কিছু না বুঝেই হাত বাড়িয়ে দেয়। মিহি ডান হাতের তালুর ঠিক মাঝখানে ছোট্ট করে আর লেখাটা নজর কাড়ে রাফির। রাফি ওদিকে তাকিয়ে মুচকি হাসে। মেয়ের হাতের মেহেদি রং বেশ গাঢ় এসেছে। রাফি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মিহির মেহেদি রাঙ্গানো হাতটা। হাতের কবজির কাছে এখনো কালচে দাগ স্পষ্ট। রাফি মিহির হাতে একটা প্যাকেট ধরিয়ে। মিহি কপাল কুচকে তাকাই রাফির দিকে। রাফি কণ্ঠে নমনীয়তা টেনে বলে: এটাতে কিছু মেডিসিন আর মলম আছে, খেয়ে ঘুমিয়ে পড়ুন। মিহি অবুঝের মতো শুধাই: কিসের জন্য? হাতে ব্যথা করছে না? কালচিটে হয়ে আছে হাতটা, সেদিকে খেয়াল আছে? মলমটা ঠিক মতো লাগাবেন, ব্যথা সেরে যাবে। মিহি নিজের হাতের দিকে তাকাই। সত্যি হাতটা কালশিটে হয়ে আছে। ব্যথা করছে একটু একটু। এতক্ষণ অনুভব হয়নি, এখন হচ্ছে। মিহি নিজেও এতক্ষণ খেয়াল করেনি এটা, অথচ রাফি খেয়াল করেছে। এটা ভেবে বিচিত্র অনুভূতিরা দোলা দেয় মিহির মনে। মিহির প্রতি রাফির এই ছোটখাটো উদ্বেগগুলো খুঁচিয়ে তোলে মিহির স্থির চিত্রকে। মিহি রাফির দিকে আর তাকায় না, মাথা নিচু করেই বলে: আচ্ছা। যান এখন, গিয়েই ঘুমিয়ে পড়বেন। এত রাত অবধি জেগে থাকার মানে কি? এমনি ঘুম আসে না তাই। ঠিক আছে, এখন আসতে পারেন। মিহি সোজা বড় বড় ধাপ ফেলে ঘরে ঢোকে। রাফি চোখ শুরু করে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ঘরে যায়। মিহি ঘরে ঢুকে রাফির কথা মতো মেডিসিন খেয়ে হাতে মলম লাগিয়ে নেয়। সকাল সকাল হেনা বেগম মিহিকে ডেকেছিলেন নিজের ঘরে। মিহি হেনা বেগমের ঘরের সামনে গিয়ে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে হেনা বেগমের কণ্ঠ ভেসে আসে: মিহি, এসেছিস? আয় মা, ভিতরে আয়। মিহি এক পা উকি দিয়ে ভেতরে দেখে
হেনা বেগম আলমারি থেকে কিছু বের করছেন। ঘরে আর কেউ নেই। মিহি শ্বাস টেনে ঘরের ভেতরে ঢোকে। হেনা বেগম মিহিকে দেখে মুচকি হাসেন। মিহিকে ইশারা করে বসতে বলেন। মিহিও ইশারা অনুযায়ী খাটের পাশে বসে। খাটের পর অনেকগুলো গহনার বাক্স, হয়তো মেহজাবিনের জন্য। মিহি নিঃশব্দে বসে আছে খাটের এক কোণে। হেনা বেগমের হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে এসে বলেন, দেখ তো এই শাড়িটা কেমন। হেনা বেগম ব্যাগটা এগিয়ে দেয় মিহির দিকে। মিহি ব্যাগ হাতে নিয়ে শাড়িটা বের করে। গাঢ় নীল রঙের দামি ব্র্যান্ডের একটা শাড়ি। মিহি শাড়িটাতে হাত বুলিয়ে বলে, বা আন্টি, শাড়িটা তো অনেক সুন্দর। মেজাবিন আপুর জন্য বুঝি? আপুকে কিন্তু অনেক সুন্দর মানাবে এটাতে। হুম, এইটা তোর জন্য। আজকে বিয়েতে তুই এইটাই পরবি। মিহি খানিক অবাক হয়ে তাকায়। হেনা বেগম মাথা নাড়িয়ে আবারও বলেন, কি দেখছিস ওভাবে? পছন্দ হয়নি? না না আন্টি, পছন্দ হবে না কেন? কিন্তু এটা আমায় কেন দিচ্ছেন? আমি তো এটা নিতে পারবো না আন্টি। কেন নিবি না? তোর মা তোকে একটা শাড়ি দিচ্ছে আর তুই নিবি না? এটা পরলে তোকে খুব সুন্দর লাগবে, দেখিস। রাফি নিজেই পছন্দ করে নিয়ে এসেছে এটা তোর জন্য। হ্যাঁ, আমি ওকে রুহিকে নিয়ে গিয়ে তোর জন্য একটা শাড়ি আনতে বলেছিলাম, কিন্তু ও একাই এই শাড়িটা নিয়ে এসেছে। ওর পছন্দ যে এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। কিন্তু আন্টি। কোনো কিন্তু না মা, আমার কথা রাখবি না তুই? প্রথমবার তোর মা তোকে কিছু একটা দিচ্ছে আর তুই সেটা ফিরিয়ে দিবি? না আন্টি, এভাবে বলো না প্লিজ। ফিরিয়ে দিতে যাব কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে এটাই পরবো। হেনা বেগম মিষ্টি হেসে মিহির গালে আলতো হাত ছুঁয়ে দেয়। মিহি নরম হেসে ঘর থেকে বেরিয়ে আসে। দুপুর থেকে বিয়ের আয়োজনে ভরপুর পুরো বাড়ি। মেহমানদের আনাগোনা বাড়তে থাকে। সন্ধ্যা 6টার দিকে বরের আগমন ঘটে। আনন্দ উচ্ছ্বাসে বরকে বরণ করে নেওয়া হয়। বিয়ে বাড়িতে হই হুল্লোড়ে মেতে আছে সবাই। সবার মাঝে আনন্দ যেন উপচে পড়ছে। চৌধুরী বাড়ি বড় মেয়ের বিয়ে বলে কথা। শহরের বড় বড় ব্যক্তিবর্গরা আমন্ত্রিত এই বিয়েতে। মেহজাবিন আর মাহিমকে পাশাপাশি বসানো হয়েছে স্টেজে। ইতিমধ্যেই তাদের ছবি তোলার পর্ব শেষ হয়েছে। মেহজাবিন লজ্জায় মাথা নিচু করে বসে আছে। 8টার দিকে মেহজাবিনের বিয়ে পড়ানোর কাজ শুরু হয়। কাজী সাহেব বারবার মেহজাবিনকে কবুল বলতে বলছে, কিন্তু মেহজাবিন বলছে না। নিঃশব্দে কেঁদে যাচ্ছে তখন থেকে। মাহিম মেহজাবিনকে সাহস জোগাতে ওর হাতে হাত রাখে। মেহজাবিন কান্না ভরা চোখ নিয়ে মাহিমের দিকে তাকায়। মাহিম চোখের ইশারায় সান্ত্বনা দেয় মেহজাবিনকে। রাফি মেহজাবিনের পাশে বসতে টুকরে কেঁদে ওঠে মেহজাবিন। রাফি বোনকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। আবার কাঁদছিস? তোকে বলেছি না তোর চোখে যেন কখনো পানি না আসে। লক্ষ্মী বোন, কাঁদে না। রাফি মেহজাবিনকে আদুরে কণ্ঠে বোঝানোর পর ওদের বিয়ের পর্ব শেষ হয়। বিয়ের কার্য শেষ হতেই ওখান থেকে উঠে এসে এক কোণে দাঁড়ায় রাফি। রাফির অক্ষিপট ভিজে আসছে বোনের চেয়ে উন্নয়নের মণি। রুহি আর মেহজাবিনকে কম ভালোবাসে না রাফি। এই বাড়িতে সবার আগে বোনরাই ওর কাছে সব। বোনেদের সকল আবদার, অভিযোগ, অভিমান, চাওয়া পাওয়া সব রাফিকে ঘিরে। রাফি ঘন ঘন চোখ ঝাপটে চোখের পানি আড়াল করতে চেষ্টা করে। শান্ত আর ইভান দূর থেকে রাফির অবস্থা বুঝতে পেরে ওর দিকে এগিয়ে আসে। শান্ত রাফির কাঁধে কোনোই রেখে টিটকানি মেরে বলে, এই জন্যই ভাই আমি তোর বোনকে পড়িয়েছি, যাতে তোর বোনকে বিয়ে দেওয়ার সময় তোকে কান্না না করতে হয়। দেখ ভাই, ঘরের মেয়ে ঘরেই থাকবে, এতে তোরও কষ্ট হবে না আর তোর বোনেরও কষ্ট হবে না। এই রকম বেস্ট ফ্রেন্ড কোথায় পাবি বল? আরেকদিন দিয়ে খুঁজলেও এরকম বেস্ট ফ্রেন্ড পাবি না। তোর জন্য কত শত স্যাক্রিফাইস করলাম, কত মেয়ের প্রপোজাল রিজেক্ট করলাম। রাফি ভুরু দুখানা নেত্রদয়ের নিকট কুচকে শান্ত দিকে বিরক্তি নিয়ে তাকায়। শান্ত হাত তুলে বাদ ছেদে আবারও বলে, থাক, ধন্যবাদ দিতে হবে না। রাফি নির্বিকার ভঙ্গিতে চোখ ফেরায়। ইভান মেহজাবিন আর মাহিমকে ইশারা করে বলে, দেখ ওদের দুজনের কি সুন্দর মানিয়েছে, একেবারে পারফেক্ট জুটি, যাকে বলে মেড ফর ইচ আদার। রাফি ওদের দিকে তাকিয়ে মুচকি হাসে। এদিকে শান্তর মুখ থেমে নেই। শান্ত ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, ওদিকে আর দেখতে বলিস না ভাই, বুকটা ফেটে চাকা চাকা হয়ে যায়। আর কত সিঙ্গেল থাকবো বলতো? ভালো লাগে না আর এভাবে। বয়স তো কম হলো না, 27-এ পা দিলাম। এদিকে আমার থেকে 5 বছরের ছোট আমার মামার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। বাপ মায়ের আমার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই।
এমন জীবন রেখে কী লাভ, যেখানে জীবন আছে কিন্তু জীবন সঙ্গী নেই। তুই জানিস হাদিসে অবিবাহিতদের মিসকিন বলা হয়েছে। আমিও মিসকিন। এই মিসকিনটাকে কি কারো চোখে পড়ে না? রাফি আর ইভান দুজনেই চোখ রাঙিয়ে তাকায় শান্তর দিকে। রাফি রেগে মেগে মুখ খোলার আগেই শান্ত বলে, চোখ নাকি বাঘের থাবা। আমি তো শুধু বলছিলাম এভাবেই কাটবে কি তবে? ওদের হয়েছে কবে, আমাদেরও হবে। মুখটা বন্ধ রাখতে পারিস না একটু? তোকে তো আমি। রাফি বলতে বলতেই শান্তর দিকে তেড়ে যায়। শান্ত ছুটতে উদ্যত হয়ে রাফিকে আটকানোর জন্য মিহিকে দেখে বলে। আরে পাখি যে। রাফি থেমে যায়। অমনি শান্তর দৃষ্টি অনুসরণ করে চোখ ফেরায় মিহির দিকে। দূরে রুহি আর মিহি চেয়ারে বসে আছে। রুহি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মিহি রুহির হাত ধরে কিছু বোঝানোর চেষ্টা করছে। হেনা বেগমের দেওয়া শাড়িটা পরেছে মিহি, তবে আজকে চুল খোলা রাখেনি। নীল শাড়ির সাথে গোল্ডেন কালারের গর্জিয়াস হিজাব, সাথে হালকা মেকআপ। রুহিও শাড়ি পরেছে, তবে আজ তেমন অসুবিধা হচ্ছে না ওর। বেশ হেলে দুলে হাঁটতে পারছে। এতক্ষণ বেশ খুশি ছিল রুহি। বরপক্ষের কাছ থেকে সব মিলিয়ে 1 লাখেরও বেশি টাকা আদায় করেছে। তবে এখন মেহজাবিনকে কাঁদতে দেখে রুহি নিজেকে আটকে রাখতে পারেনি। তখন থেকে ফুপিয়ে যাচ্ছে মেয়েটা। অনেক বোঝানোর চেষ্টা করছে, কোনো লাভ হচ্ছে না। রুহিকে কাঁদতে দেখে ওর কাছে ব্যস্ত পায়ে ছুটে যায় রাফি, শান্ত আর ইভান। শান্ত ব্যস্ত কণ্ঠে রুহিকে বলে, কি হলো জান, তুমি কাঁদছো কেন? তুমিও বিয়ে করবে? বিয়ে বিয়ে পাচ্ছে তোমার? শান্তর কথাই কান্না গলায় আটকে যায় রুহির। রুহি ভেজা চোখে ভ্যাট ভ্যাট করে তাকিয়ে থাকে শান্তর দিকে। রাফির দাঁতে দাঁত চেপে জোরে একটা কিল বসে শান্তর বাহুতে। শান্ত বাহুতে হাত বোলাতে বোলাতে ঠোঁট উল্টে তাকায়। রাফি শক্ত গলায় বলে, সামনে থেকে সর, নয়তো আরও মার খাবি বলে দিলাম। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। শান্ত কাচুমাচু হয়ে মুখটা চুপসে একপাশে সরে দাঁড়ালো। রাফি চেয়ার টেনে বসে রুহির সামনে। রুহি চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কি হলো, কাঁদছিস কেন? এতক্ষণ রাফির দিকে তাকিয়েছিল মিহি। খয়েরি রঙের পাঞ্জাবিতে এক দেখায় চোখ আটকে যায়। এত সুন্দর লাগছে রাফিকে। রাফির কথায় ঘোর কাটে মিহির। ঘোর থেকে বেরিয়ে এসে রুহির দিকে মনোযোগ ফেরায় মিহি। রাফি একবারের জন্য তাকায়নি মিহির দিকে। তাহলে মিহি কেন তাকাবে? রাফির প্রশ্নের উত্তরে রুহি নাক টেনে কান্না আটকে বলে, ভাইয়া, মেহজাবিন আপ্পি আজকে চলে যাবে? তো কি হয়েছে, একদিন একদিন তো চলে যেতেই হতো। আমি সারাদিন বাড়িতে কার সাথে থাকবো ভাইয়া? কার সাথে গল্প করবো আমি? কে আমাকে সকালে ঘুম থেকে ডেকে তুলে দেবে? আমার ঘুম না আসলে কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে? আমার চুল যত্ন করে আঁচড়ে দেবে কে? আমার জন্য কফি বানিয়ে আমার সাথে আড্ডা খেয়ে দেবে? আমার পরার জন্য নতুন ড্রেস সিলেক্ট কে করে দেবে? কে আমাকে আদর করে জড়িয়ে ধরবে? রুহির কথা শেষ হতে না হতেই শান্ত বাদ সেধে জোরালো কণ্ঠে বলে, তার জন্য তো আমি আছি জান। রাফি এবার সত্যি সত্যি চোখ রাঙিয়ে কটমট করে তাকায় শান্তর দিকে। শান্ত বোকাশোকা হেসে ফ্যাল করে তাকিয়ে হাত জোর করে বলে, এবার বেশি বেশি হয়ে গেছে, ক্ষমা কর ভাই, মাফ চাই। রাফি আবারও দৃষ্টি ফেরায় বোনের দিকে, গলা নামিয়ে বলে, ওর সাথে থাকাটা যেমন অভ্যাস হয়ে গেছে তোর, তেমন ধীরে ধীরে ওকে ছাড়া থাকাটা অভ্যাস হয়ে যাবে। আর ও তো যখন তখন আমাদের বাসায় আসবে। ও তোকে ছেড়ে একেবারে চলে যাচ্ছে নাকি? তুই যদি এভাবে কান্না করিস তাহলে মেহজাবিন আরো বেশি কষ্ট পাবে। কাঁদিস না সিসি, তুই না লক্ষ্মী মেয়ে। মিহি বিমোহিত চোখে তাকিয়ে দেখে রাফিকে। রাফি কি সুন্দর করে আদুরে কণ্ঠে রুহিকে বোঝালো, ভাইয়ারা বুঝি এমন হয়? আর যদি ওর একটা ভাইয়া থাকতো তাহলে কি ওকে এভাবেই ভালোবাসতো? রুহি তো ভুল বলে না ভাইয়ার ব্যাপারে। আসলেই তো রুহির ভাইয়া ওদের অনেক বেশি ভালোবাসে। ভাইয়ার লাই দেওয়া কথাই রুহি চোখের পানি মুছে চুপ হয়ে যায়। পাশ থেকে ইভান রুহির দিকে একটু হেলে আহ্লাদে স্বরে বলে, কত কেজি মেকআপ করেছিস মুখে? সব তো দেখি চোখের জলে নাকের জলে ধুয়ে মুছে যাচ্ছে। রুহি ইভানের বাহুতে হালকা চিমটি কেটে হেসে দেয়। রুহির হাসি দেখে মিহিও মুচকি হাসে। রাফি এবার তাকায় মিহির দিকে, তবে 2 সেকেন্ডের মধ্যেই আবারও চোখ সরিয়ে নেয়। এই মেয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকাটা সুবিধা নয়। রুহি চিমটি খেয়ে ইভান বাহুতে হাত বোলাতে বোলাতে বলল, খাচ্ছুনি কোথাকার, এতক্ষণ তো ভ্যা ভ্যা করে কাঁদছিলে, এখন আবার হাসছিস? দেখিস পাগল পর জুটবে তোর কপালে। পাশ থেকে শান্ত চিল্লিয়ে ওঠে, এই খবরদার, ওর বর পাগল হতে যাবে কেন? আমাকে কোন দিক থেকে পাগল মনে হয় তোর?
শান্তর কথায় কেউ উদ্বেগ প্রকাশ করে না। রুহিও মুখ বাঁকিয়ে চোখ ফিরিয়ে নেয়, কারো মনোযোগ না পেয়ে শান্ত বেচারা চুপসে যায়। শান্ত রুহির হাত ধরে বসা থেকে টেনে তুলে বলে, চলো যান, এখানে থাকাটা ঠিক হবে না। চলো আমরা গিয়ে ছবি তুলি। বলে রুহিকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে যায় শান্ত। একটু এগিয়ে পিছন ফিরে ইভানকে চোখ মারতে ইভানও রাফি আর মিহিকে একবার দেখে বলে, আমি বেচারা সিঙ্গেল মানুষ, যাই ওদের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হইয়া কয়েকটা ছবি তুলে আসি। সবাই চলে যাওয়াতে মিহি অস্বস্তিতে পড়ে যায়। সামনে চেয়ারে মাটির দিকে দৃষ্টি বজায় রেখে বসে আছে রাফি। মিহি নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে পড়ে। রাফিকে এড়িয়ে সেখান থেকে চলে আসার জন্য পা বাড়ায়। মাথা নিচু করে দুপা এগোতে রাফির ঠান্ডা কণ্ঠ শোনা যায়, সুন্দর লাগছে আপনাকে। মিহি চৌকিতে পেছন ফিরে তাকায়। রাফি বসা অবস্থায় ঘাড় ঘুরিয়ে মিহির দিকে তাকিয়ে মৃদু হাসে। রাফির চোখও ফুলে ওঠে সেই হাসি। মিহি কুণ্ঠিত হেসে মোলায়েম কণ্ঠে বলে, ধন্যবাদ। রাফি ভুরু কুঁচকে বলে, ফর ওয়াই? শাড়ি এবং প্রশংসা দুটোর জন্যই। শাড়িটা মার পক্ষ থেকে। পছন্দ তো আপনার, অনেক সুন্দর শাড়িটা। রাফি উঠে মিহির মুখোমুখি দাঁড়ায়, পেছনে হাত গুটিয়ে বলে, তাহলে তো ডাবল থ্যাংক ইউ পাওয়ার কথা। শুধু থ্যাংক ইউ হবে না, রিটার্ন গিফট লাগবে। কি চাই বলুন? গিফট তো চাইতে নেই, তবে সময় আসলে আমি চেয়ে নেব। হিসেবের খাতায় তুলে রাখলাম আপাতত। যা চাইবো দিতে পারবেন তো? সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই পারবো। তাহলে বাকি রইল, মনে থাকে যেন। মিহি স্মিত হেসে মাথা নাড়ায়। এদিকে শান্ত রুহিকে নিয়ে মহা বিপদে পড়েছে। রুহি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে, কেন তা জানা নেই। শান্ত কি করেছে তাও জানে না। শান্ত রুহির হাত ধরার চেষ্টা করে মিনমিন করে বলে, রেগে আছো কেন জান? কি করেছি আমি বলো তো? না বললে বুঝবো কিভাবে? কাল রাত থেকে দেখছি কেমন এড়িয়ে যাচ্ছ আমাকে। আমি জানি না কেন রেগে আছি, কিন্তু আমি রেগে আছি। আহ, এটা আবার কেমন কথা? আচ্ছা ক্ষমা চাইছি, চলো ওইদিকে যাই। মেহেজাবিনের বিদায়ের সময় এলে কান্নার ঘনঘটা ছড়িয়ে পড়ে সবার মাঝে। হিনা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে মেহেজাবিন। সেই ছোট্টবেলা থেকে মায়ের আদর স্নেহ সব পেয়েছে হিনা বেগমের কাছ থেকে। হিনা বেগম নিজের সন্তানের থেকে কম কিছু মনে করে না মেহেজাবিনকে। পাশের আঁচলে মুখ গুজে কাঁদছে হালিমা বেগম। বিয়ে বাড়িতে উপস্থিত সকলের চোখেই পানি। রুহি নিজেকে সামলাতে না পেরে আবারও কাঁদছে। রুহির পাশে লিনাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক টানছে। মিহি অশ্রুসিক্ত চোখ নিয়ে দেখে যাচ্ছে সবাইকে। বুকটা ভারী হয়ে আসছে ওর। অদ্ভুত চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। মাহিম মেহেজাবিনের পাশে শুকনো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। মেহেজাবিনের কান্না থামার কোনো লক্ষ্য নেই। লতা বেগম হেনা বেগমের কাছ থেকে মেহেজাবিনকে সরিয়ে নেয়। হেনা বেগম আঁচলে মুখ গুজে মেহেজাবিনের সামনে থেকে সরে আসে। হেনা বেগম সরে আসতেই রুহি হুমড়ি খেয়ে জাপটে ধরে মেহেজাবিনকে। দুই বোনের কান্নার বেগ আরও বেড়ে যায়। পরিস্থিতি সামলাতে রাফি এগিয়ে যায় ওদের কাছে। মেহেজাবিন থেকে রুহিকে ছাড়াই রাফি। বোনেদের অশ্রুসিক্ত ভেজা চোখের দিকে তাকাতেই উছড়ে ওঠে রাফির বক্ষস্থল। এতক্ষণে আটকে রাখা চোখের পানি গাল বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ে মাটিতে। রুহি কান্না চেপে ছুটে যায় বাড়ির দিকে। পিছন পিছন ছুটে যায় মিহিও। রাফি হাসি মুখে মেহজাবিনকে জড়িয়ে ধরে। রাশেদ রাহেন চৌধুরী পেছনে হাত গুটিয়ে এগিয়ে যায় মাহিমের দিকে। চোখের কোণে জল চিকচিক করছে, তার গলা ভারী হয়ে আসছে। নিজেকে যথাসম্ভব সামলে তিনি কাঁপা কাঁপা গলায় মাহিমকে বলেন, আমার মেয়েটাকে সুখে রেখো বাবা, ওর চোখে কখনো পানি আসতে দিও না। অনেক আদরের মেয়ে আমাদের, ছোটবেলা থেকে অনেক কিছু হারিয়েছে ও, তবুও হাসতে শিখেছে। ওর এই হাসিটা যেন কখনো ফিকে না যায়। ওকে কখনো কষ্ট দিও না, আগলে রেখো সব সময়। রাশেদ রাহেন চৌধুরী আর কিছু বলতে পারে না। মাহিম রাশেদ রাহেন চৌধুরীকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেয়। মাহিমকে ছেড়ে মেহজাবিনের কাছে এসে ওর মাথায় হাত রাখে। মেহজাবিন ঠোঁট উল্টে অশ্রুসিক্ত নয়নে তাকায় রাশেদ রাহেন চৌধুরীর দিকে। রাশেদ রাহেন চৌধুরী মুখে হাসি ফুটিয়ে বিদায় দেয় মেহজাবিনকে। মেহজাবিনকে গাড়িতে তুলে দিয়ে রাফি, শান্ত আর ইভানোর শ্বশুর বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে ওকে। মেহজাবিনের বিয়ের 3 দিন পর বাড়ি ফিরেছিল মিহি। এখন তো আর কলেজ নেই, কোচিংয়েও এক্সাম শুরু হয়েছে কদিন আগ থেকে। কদিন পর ফাইনাল এক্সাম। বেশ চাপে আছে মিহি। পরের টেবিলে বসে থাকতে দিন কেটে যায়। সাবিনা বেগম আরও বেশি খেয়াল রাখছে মিহির। সকাল বিকাল নিজের হাতে খাইয়ে দিচ্ছে মেয়েকে। কোচিং বাদে বাইরে বের হওয়ার ফুরসত পাচ্ছে না মিহি।
রুহির সাথে কোচিংয়ে দেখা হয়। কোচিংয়ের বাইরে ওদের আর তেমন আগের মতো আড্ডা দেওয়া হয় না, সবে যে যার মতো পড়াশোনায় ব্যস্ত। আজ শুক্রবার, ছুটির দিন, কোচিং নেই। বিকেলে শুয়ে আছে মিহি, মাথাটা ধরেছে। সাবিনা বেগম মেয়ের জন্য পাস্তা বানিয়ে ঘরে নিয়ে আসেন। পরের টেবিলে মিহি নেই। খাটের উপর চোখ পড়তে সাবিনা বেগমের ভুরু কুঁচকে যায়। এই সময় তো মিহি শুয়ে থাকার মেয়ে নয়। সাবিনা বেগম দূরত্ব পায়ে এগিয়ে যান মেয়ের কাছে। মিহি চোখ বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, ঘুমায়নি। সাবিনা বেগম ব্যস্ত হয়ে মেয়ের কপালে গলায় হাত ছুঁয়ে দেন, উত্তেজিত কণ্ঠে বলেন, মেহি, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। আল্লাহ, এত জ্বর এসেছে আর তুই আমাকে একবারও বললি না। দাঁড়া, আমি এখনই আসছি। বলে দূরত্ব পায়ে বিছানা থেকে উঠে আলমারির দিকে যান। আলমারি থেকে ফার্স্ট এইড বক্স বের করে আবারও মেয়ের পাশে বসেন তিনি। থার্মোমিটারে জ্বর মেপে দেখেন 103 ডিগ্রি জ্বর এসেছে মেয়ের। সাবিনা চোখ গোল গোল করে তাকে ভয়ে ভয়ে মিহির দিকে তাকান, উত্তেজিত কণ্ঠে আবারও বলেন, মাথা ব্যথা করছে মা, খুব সমস্যা হচ্ছে। একদম টেনশন করিস না, আমি এখনই তোর আব্বুকে ফোন করছি, উনি এখনই ডাক্তার নিয়ে আসবেন। তুই সুস্থ হয়ে যাবি, দেখিস। মায়ের উত্তেজিত কণ্ঠে মিহিমাকে সামলাতে বলে, আম্মু আমি ঠিক আছি, জ্বরই তো এসেছে, এটা কোনো ব্যাপার না। তুমি এত হাইপার কেন হচ্ছ? ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আব্বু তো এখন অফিসে আছে, বেকার বেকার টেনশন দিও না তো আব্বুকে। বেশি বোঝো তুমি। 103 ডিগ্রি জ্বর এসেছে তোমার, আর এটা কোনো ব্যাপার না। চুপচাপ শুয়ে থাকো। মায়ের আদুরে বকাই ঠোঁট উল্টে তাকায় মিহি। সাবিনা বেগম আজমাল হোসেনকে ফোন করে সব জানান। আজমাল হোসেন না আসা পর্যন্ত চিন্তিত মুখে মেয়ের মাথায় জলপট্টি দিতে থাকেন তিনি। আধা ঘন্টার মধ্যেই বাড়ির কলিং বেল বেজে ওঠে। সাবিনা বেগম মেয়েকে একবার দেখে ক্ষিপ্ত বেগে নিচে নেমে আসেন। আজমাল হোসেনের সাথে আরও দুজন বাড়িতে ঢোকে। আজমাল হোসেন কোনো দিকে না তাকিয়ে জয়ালো পায়ে ছুটে যান মেয়ের ঘরে। মেয়েকে অবচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখে শুষ্ক ঢোক গিলে মেয়ের পাশে বসেন তিনি। মেয়ের মাথায় হাত রাখতে চোখ মেলে তাকায় মিহি। আজমাল হোসেনকে দেখে মিহি বলে, আব্বু তুমি এসেছো? দেখো না, আমার তেমন কিছু হয়নি। আম্মু শুধু শুধু তোমায় ডেকে নিয়ে আসলো। চুপ করো মা, ডাক্তার এসেছেন, উনি তোমার জ্বর মেপে ওষুধ দিয়ে যাবেন। আজমাল হোসেনের কথাই মাঝে ডাক্তার সহ আরও একজন ঘরে ঢোকে। মিহি চৌকিতে তাকায় সেদিকে। ডাক্তারের সাথে সাফি এসেছে। সাফিকে দেখে কপাল কুঁচকে নেয়। যুগল শুরু হয়ে যায় মিহির। মিহির দেখে অপ্রতিভভাবে হাসে সাফি। আজমাল হোসেন মেয়েকে ব্যাকবোর্ডে হেলান দিয়ে বসান। সাফি দাঁড়িয়ে আছে খাটের এক পাশে। সাবিনা বেগম চিন্তিত মুখে বসে আছেন মেয়ের অন্য পাশে। ডাক্তার মিহির নর্মাল চেক আপ করে কিছু ওষুধ দিয়ে দেন। আজমাল হোসেনের হাতে ওষুধের প্যাকেটটি ধরিয়ে দিয়ে বলেন, চিন্তার কোনো কারণ নেই, সিজন চেঞ্জের কারণে একটু জ্বর এসেছে, আর তেমন কিছু নেই। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে যেভাবে দরে বেঁধে এখানে নিয়ে আসলেন, আমি ভাবলাম আরও কত কি যে হয়েছে যেন। বাই দ্য ওয়ে মামুনি, ঠিকমতো ওষুধ খেও, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি আসি। মিহি মুচকি হাসে। সাফি ডাক্তারকে নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে আবার ঘরে আসে। খাটের সোজাসুজি একটা চেয়ার টেনে বসে। সাবিনা বেগম মেয়েকে পাস্তা খাইয়ে দিচ্ছে। মিহি একটু খেয়ে নাক সিটকে বলে, আর খাবো না আম্মু। সাবিনা বেগম চোখ রাঙিয়ে বলেন, খাবে না মানে কি? আর একটু খেয়ে নাও, ওষুধ খেতে হবে তো। আজমল হোসেন মিহির দিকে তাকিয়ে নমনীয় স্বরে বলেন, থাক, ওকে আর জোর করো না, খেতে হবে না ওকে। আম্মু এখন ওষুধগুলো খেয়ে নাও দেখি। আজমল হোসেন নিজ হাতে মেয়েকে ওষুধ খাইয়ে দেয়। ওষুধ খেয়ে মিহি ব্যাকবোর্ডে মাথা হেলিয়ে দেয়। আচমকা চোখ যায় সাফির দিকে। অমনি চোখ সরিয়ে নেয় সাফি। মিহি যতবার এ লোকটাকে দেখছে ততবার অবাক লেগেছে ওর কাছে। এ লোকটা কেমন যেন। সাবিনা বেগম মেয়ের মাথায় হাত রেখে টেম্পারেচার চেক করে পাশ থেকে উঠতেই সাফি চেয়ার ছেড়ে উঠে মিহির থেকে দূরত্ব বজায় রেখে খাটের পাশে ছোট্ট একটা ডিভানে বসে। মিহি চোখ বুজে নেই। আজমাল হোসেনের ওষুধগুলো প্যাকেটে ঢুকিয়ে রাখছে। সাফি মিহির দিকে তাকে স্বাভাবিক গলায় বলে, এখন কেমন লাগছে মিহি? মিহির চোখ বুঝতে মৃদুস্বরে জবাব দেয়, ভালো লাগছে না। সামনে তো এক্সাম, পড়াশোনা কেমন চলছে? জি ভালো। সাফি চোখ মুখ শক্ত করে একবার তাকায় মিহির দিকে। মেয়ের গা ছাড়া উত্তরে কিঞ্চিত বিরক্ত হয় সাফি। পরক্ষণে স্বাভাবিক হয়ে আজমল হোসেনকে বলে, আঙ্কেল, ওর এখন রেস্টের প্রয়োজন, আমরা নিচে যাই, চলুন। আজমল হোসেন মেয়ের মাথায় হাত রাখেন। মিহি চোখ খুলে মুচকি হাসে। আজমল হোসেন বলেন,
রেস্ট নাও আম্মু, আমরা নিচেই আছি, এখন আর তোমাকে পড়তে হবে না, আগে একটু রেস্ট নাও। পরের দিন জ্বরের কারণে কোচিংয়ে একটা এক্সামে অ্যাটেন্ড করতে পারেনি মিহি। মিহির জ্বরের কথা শুনে রুহি কোচিং শেষে সোজা মিহির কাছে এসেছে। মিহিকে ছাড়া এক মুহূর্ত চলে না ওর। রুহির সাথে রনক, মীরা, নাদিয়া, সোহেল সবাই এসেছে। কাল থেকে মিহিকে বিছানা থেকে নামতে দেয়নি সাবিনা বেগম। এভাবে শুয়ে শুয়ে আর ভালো লাগছে না মিহির। বন্ধুদের পেয়ে খোলা বেলকনিতে গিয়ে বসেছে মিহি। রুহি মিহির বাহু জড়িয়ে ধরে বসে আছে। সাবিনা বেগম সবার জন্য নাস্তা দিয়ে গেছেন। পায়েস রান্না করেছিলেন মিহির জন্য, সবাইকে পায়েসও দিয়েছেন তিনি। সোহেল পায়েসকে তৃপ্তি নিয়ে বলে, বাহ রে মিহি, তোর আম্মু তো খুব সুন্দর পায়েস বানাতে পারে। পায়েসটা যা হয়েছে না, একেবারে জব্বর হয়েছে। মিহি মুচকি হাসে। সোহেলের সাথে তাল মিলিয়ে মীরাও বলে, সত্যি রে মিহি, আন্টির হাতের পায়েসটা আসলেই অনেক টেস্টি হয়েছে। ইচ্ছে করছে আন্টির হাতে গিয়ে একটা চুমু খাই। মিহি মিষ্টি হেসে বলে, আমার আম্মুর হাতের সব রান্নাই টেস্টি হয়। আমার আম্মু যেমন, তার হাতের রান্নাও তেমন। মিহির কথাগুলো ক্ষীণ শোনাচ্ছে। গলা ডেবে গেছে, ঠান্ডা লাগার কারণে এমনটা হয়েছে। গলার আওয়াজ কেমন ঘ্যাস ঘ্যাস শোনাচ্ছে, মুখটা শুকনো দেখাচ্ছে। রুহি মিহির শুকনো মুখের দিকে তাকে ঠোঁট উল্টে আরো ভালো করে জড়িয়ে ধরে মিহিকে। রুহির হাতের বাঁধন শক্ত হতে মিহিকা এলিয়ে দেয় রুহির কোলে। রুহি কিছু খাচ্ছে না, কথাও বলছে না। রনক খেতে খেতে অস্পষ্ট স্বরে রুহিকে বলে, কিরে রুহি, তোর আবার কি হলো? খাচ্ছিস না যে? একবার খেয়ে দেখ আন্টির হাতের পায়েস, একদম মুখে লেগে থাকবে। রুহি খানিক বিরক্ত নিয়ে চোখ খিচে ঝাঁঝালো কণ্ঠে বলে, তোরা এখানে খেতে এসেছিস নাকি ওকে দেখতে এসেছিস? রনক মুখের খাবার গিলে বলে, যাক বাবা, দেখতেই তো এসেছি। দেখলাম তো, ওই তো এখন সুস্থই আছে। আর কিভাবে দেখবো ওকে? সুস্থ আছে, তবে একটু, পুরোপুরি নয়। দেখেছিস মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে ওর। মিহি রুহিকে জড়িয়ে বলে, আমাকে নিয়ে আমার পাখির এত টেনশন? আমি এখন সুস্থ আছি পাখি, তোমার এত টেনশন করতে হবে না। সোহেল নিজের পায়েসের বাটি ফাঁকা করে পাশে রাখে। রুহির জন্য বর্ধকিত বাটিটা হাতে তুলে নিয়ে বলে, তুই বরং তোর পাখিকে নিয়ে টেনশন কর, তোর পাখির আদর খা। আমি বরং এই পায়েসটা খাই। কি বলতো, লোভ সামলাতে পারছি না। রুহির কণ্ঠে ঝাঁঝ বজায় রেখে বলে, খা খা, সব গান্ডে পিন্ডে গিলে খা। খাওয়া ছাড়া আর কি আছে তোদের? রুহির কথায় পাত্তা দেয় না সোহেল। দুষ্টু মিষ্টি ঝগড়াঝাটির মাঝেই অনেকদিন পর সব বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দেয় কিছুক্ষণ। তবে এই মুহূর্তে বেশি সময় নষ্ট করলে চলবে না। 15 দিনের মাথায় সবার পরীক্ষা শুরু। রুহিকে রেখে মীরা, নাদিয়া, সোহেল আর রনক নিজেদের বাড়িতে চলে যায়। রুহিকে নিতে আসবে রাফি নিজেই রুহিকে ফোন করে বলেছে ড্রাইভারের পরিবর্তে ও নিজেই নিতে আসছে। মির সাথে এখন আর তেমন দেখা হয় না রাফির। দেখা হলো, কথা হয় না। মিহি আজকাল যথাসম্ভব এড়িয়ে চলে রাফিকে। রাফির সামনে বলে চোখ তুলে তাকায় না ঠিক মতো। রাফি একবার আর চোখে লক্ষ্য করেছে মিহির হাবভাব। কাল রাতেই রুহির মুখে মিহির জ্বরের কথা শুনেছিল রাফি। এরপর থেকেই কোনো কাজে মন বসছে না ওর। রুহিকে নিতে আসার বাহানায় একবার হলো তো দেখতে পারবে মিহিকে। এটাই কম কি রাফি নিজেই রুহিকে নিতে আসছে। মিহি আর রুহি দুজনে সাবিনা বেগমের সাথে ড্রয়িং রুমে বসে বসে গল্প করছে। আজমাল হোসেনও আছেন ওদের সাথে। আজকাল তার শরীরটা ভালো যায় না, দুর্বলতা লেগে আছে। মাঝে মাঝে শ্বাসকষ্ট আর শুকনো কাশি হয় খুব। বুকে ব্যথাও অনুভব হয়, তবে পরিবারের কাছে পুরোটা চেপে যান তিনি। ড্রয়িং রুমে রুহির সাথে সবাই গল্প করছে রুহির পরিবার নিয়ে। মিহির মুখে অনেক শুনেছে তাদের কথা। রুহি আর মিহি পাশাপাশি বসে গল্পে মেতে আছেন। রুহির ফোন শব্দ করে বেজে উঠতে রুহি সহ সবাই ফোনের দিকে তাকায়। রাফি ফোন করেছে, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে সে। রুহি ফোন রিসিভ করতে রাফি ধীর কণ্ঠে বলে, বাইরে আয়, আমি অপেক্ষা করছি। ভেতরে আসবে না? রুহি মিনমিন করে প্রশ্ন করে রাফিকে। রাফি পাল্টা জবাব দিতে দেরি হচ্ছে। সে তো নিজ ভেতরে আসতে চায়, কিন্তু এভাবে কারোর বাড়িতে যাওয়াটা ঠিক লাগছে না ওর কাছে। রাফির নীরবতার মাঝে আজমাল হোসেন রুহিকে উদ্দেশ্য করে বলে ওঠেন, তোমার ভাইয়া কি এসে গেছে আম্মু? রুহি উপনিস মাথা ঝাঁকায়। আজমাল হোসেন বলেন, তাহলে বাইরে দাঁড়িয়ে আছে কেন? ভেতরে আসতে বলো। সেলিব্রিটি মানুষ বলে কি আমাদের বাসায় আসতে যাবে না? আরে না না আঙ্কেল, তেমন কিছু না। আসলে ভাইয়া। বুঝতে পেরেছি, একা একা ভেতরে আসতে লজ্জা পাচ্ছে বুঝে।
সমস্যা নেই, আমি গিয়ে নিয়ে আসছি। ফোনে ওপাশ থেকে আজমল হোসেনের সব কথা শুনে ঠোঁট বাঁকিয়ে হাসে রাফি, যেন এটারই অপেক্ষায় ছিল। আজমল হোসেন উঠে দরজা খুলে বাইরে যান। রুহি কিছু বলার আগে রাফি টুং করে ফোনটা কেটে দেয়। আজমল হোসেন বাইরে গিয়ে রাফিকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু দূর থেকে দেখে, চিনতে অসুবিধা হয় না রাফিকে। মিহির মুখে শোনার পর রাফির অনেক প্রোগ্রাম ইতিমধ্যেই দেখেছেন তিনি। সামনে লম্বা সুদর্শন ছেলেটা যে রাফি তা নিমিষেই বুঝতে পারছেন তিনি। রাফির দিকে এগিয়ে যেতে রাফি নরম কণ্ঠে সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। আজমল হোসেন নিদারুণ হেসে সালামের উত্তর দিয়ে রাফিকে নিয়ে বাড়িতে ঢোকেন। বাড়িতে ঢুকেই রাফি চঞ্চল চোখে খুঁজতে থাকে কাউকে। রাফি এদিক ওদিক তাকিয়ে দেখে নেয় সবটা বেশ সাজানো গোছানো পরিপাটি সংসার। রাফির সাথে কথা বলতে বলতে এগিয়ে যান আজমল হোসেন। দরজা বরাবর উল্টো দিক ঘোরানো। সোফায় বসেছিল রুহি আর মিহি। দুজন পুরুষের কণ্ঠ আর পায়ের শব্দে রুহি আর মিহি দুজনেই ওঠে দাঁড়ায় সোফা থেকে। মিহি পিছন ঘুরতে চোখাচোখি হয় রাফির সাথে। রাফি চোখ শুরু করে শান্ত চোখে তাকায় মিহির দিকে। একদিনের জোরে মিহির মুখটা কেমন চুপসে ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে দেবে গেছে। আজমল হোসেনের ডাকে চোখ ফিরিয়ে সামনে এগিয়ে যায় রাফি। সোফায় বসে দুজনে বসতে বসতে আজমল হোসেন বলেন, তোমার কথা অনেক শুনেছি বাবা, আজ দেখেও নিলাম। মেয়ের মুখে তোমার কথা শোনার পর তোমার কিছু আগের প্রোগ্রামও দেখেছিলাম আমি, বেশ ভালো গানের গলা তোমার। রাফি মুচকি হাসে, তবে মিহির দিকে তাকায় না আর। রুহি ভাইয়ের পাশে গিয়ে বসে। সাবিনা বেগম রান্নাঘরে গেছেন নাস্তা রেডি করতে। মিহিও মাথা নামিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। আজমল হোসেন বলেন, তা বাবা তুমি তো বেশ ভালো গান গাও, গায়ক হিসেবে ভালো পরিচিতি আছে তোমার, অনেক ফ্যান ফলোয়ার্সও আছে। তুমি সঙ্গীত জগতে তুমি অতটা সক্রিয় নাও মনে হয়, বাবার বিজনেস নিয়ে এগিয়ে যেতে চাও বলছি। রাফি মাথা নামিয়ে একটু হেসে মাথা তুলে বলে, সঙ্গীত জগৎ নিয়ে আমার অতটা ইন্টারেস্ট নেই আঙ্কেল। আগে এক সময় ছিল, এখন পার্ট টাইম বলতে পারেন। অবশ্য সময় কাটানোর জন্য গানটাকে বেছে নিয়েছে। তা বিয়ের সাথে কি প্ল্যান করছো? বোনের বিয়ে তো দিলে, এবার নিজে বিয়ে করবে না, নাকি আগে ছোট বোনের বিয়ে দিতে চাও? আজমল হোসেনের কথায় রুহি মাথা নুইয়ে নেয়। রাফি কুরুর হেসে বিড়বিড় করে, বিয়ের প্ল্যান তো করে আছে আঙ্কেল, আপনার মেয়েকে বিয়ে করবো। সরি, অবশ্যই সমস্যা, শুধু সময়ের অপেক্ষা। মুখে বলে, সেসব নিয়ে এখনো ভাবিনি আঙ্কেল। বোন তো আছে, বোনের বিয়ে দিতে হবে, তারপর না হয় আমার বিষয়ে ভাবা যাবে। এরই মাঝে হাতে ট্রে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে মিহি। পিছন পিছন সাবিনা বেগমও বেরিয়ে আসেন। মিহির হাতে ট্রে দেখে রুহি উঠে গিয়ে এগিয়ে যায় ওর কাছে। মিহির হাত থেকে নাস্তার ট্রে নিয়ে সামনের টেবিলে রাখে। আজমল হোসেন মেয়েকে বলেন, তুমি এসব করতে যাচ্ছ কেন আম্মু? এখনো পুরোপুরি সুস্থ হওনি তুমি, তোমার আম্মু তো আছে, তুমি আমার পাশে বসো। মিহি বাবার পাশে বসে। সাবিনা বেগমকে দেখে সোফা সেরে উঠে পড়ে রাফি। রাফিকে উঠতে দেখে সাবিনা বেগম বলেন, আরে বাবা, উঠছো কেন? বসো বসো। রাফি বসে কিছুক্ষণ গল্প করে সবার সাথে। আজমল হোসেন বেশ হেসে রসিয়ে রসিয়ে কথা বলছেন। সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়িতে ফিরতে হবে। রাফি রুহিকে নিয়ে বাইরে বের হয়। পেছন পেছন আজমল হোসেন আর মিহিও বের হয়। হঠাৎ ফোন বেজে ওঠায় ওদের থেকে বিদায় নিয়ে ফোনে কথা বলতে বলতে অন্যদিকে সরে যান আজমল হোসেন। মিহির মাথা ভার হয়ে আসছে, আজ অনেক কথা বলেছে, মাথাটা ঝিমঝিম করছে। দাঁড়িয়ে থেকেও টলছে মিহি, চোখ দুটো পিটপিট করে জোরপূর্বক খুলে রেখেছে। জ্বরের তোপে জ্বলছে চোখ দুটো। রুহি মিহিকে ঠোঁট উল্টে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, নিজের খেয়াল রেখো পাখি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ। তোমাকে এভাবে দেখতে আর ভালো লাগছে না। আমি আমার পুরনো পাখিকে খুব বেশি মিস করছি। মিহির শরীরের তাপমাত্রা আবারও বেড়েছে। রুহি ঝটকে সরে এসে মিহির কপালে গলায় হাত ছোঁয়ায়। অনবসর কণ্ঠে বলে, পাখি, তোর তো আবার জ্বরে ঘা পড়ে যাচ্ছে। রাফি এতক্ষণ গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদের। রুহির কথায় দরজা লাগিয়ে দৌড়তে পাই এগিয়ে আসে। আপন অধিকার বোধে মিহির কপালে হাত ছোঁয়। রাফির ঠান্ডা হাতে স্পর্শে কেঁপে ওঠে মিহি। তড়িৎ বেগে পিছনে পিছিয়ে যায়। নরমভাবে চেয়ে জোরানো কণ্ঠে বলে, আমি ঠিক আছি। রাফি ভুরুকুচকে ঝাঁঝালো গলায় ঝাড়ি মেরে বলে, ঠিক আছে মানে কি? জ্বরে গা পুড়ে যাচ্ছে, খেয়াল আছে সেদিকে? গায়ে হাত দেওয়া যাচ্ছে না, চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে, চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। আর বলছেন আপনি ঠিক আছেন? কাল থেকে শুনছি জ্বর এসছে, এখনো গা পুড়ে যাচ্ছে। নিজের দিকে ঠিকমতো খেয়াল রাখতে পারেন না?
জ্বর আছে কিভাবে? মিহি পিটপিট করে সরু নেত্রে তাকায়, মিনমিন স্বরে বলে। আমি কি জানি, জ্বর তো সবারই আসে। রাফি নিজেকে ধাতস্থ করে কণ্ঠে নমনীয়তা টেনে বলে। ওষুধ খাচ্ছেন ঠিকমতো? খাচ্ছি তো। এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে যান, ঠিকমতো ওষুধ খাবেন, রেস্ট নেবেন। আমরা আসি। সাবধানে যাবেন। যাওয়ার আগে মিহিকে আরও একবার জড়িয়ে ধরে রুহি। গাড়িতে বসে বারবার মিহির দিকে তাকাচ্ছিল সে। রাফি আর না তাকিয়ে গাড়ি ঘুরিয়ে দ্রুত গতিতে চলে যায়। দেখতে দেখতে সময় কাটছে, মাঝে কেটে গেছে দুটো মাস। এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ, এখন অ্যাডমিশনের চাপ। যত যাই হোক এই পড়াশোনার পিছু ছাড়বে না। এই তো কদিন আগে এক্সাম শেষ হলো, এক্সামের পর কোথায় পড়াশোনা থেকে কিছুদিনের জন্য মুক্তি পাওয়া যাবে তা না, আবার শুরু অ্যাডমিশনের জন্য প্রস্তুতি। মরার উপর খাড়ার ঘা এর মতো অবস্থা যাকে বলে। মিহি বারবার ভালো স্টুডেন্ট, পরীক্ষাও অনেক ভালো দিয়েছে। পরীক্ষার আগে যেভাবে জ্বরে ভুগেছে ঠিকমতো পড়াশোনা করতে পারেনি, তবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। মিহির স্বপ্ন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। যখন রংপুরে ছিল তখন মেয়ের ইচ্ছের কথা শুনে সাবিনা বেগম বলেছিলেন তিনি কিছুতেই মেয়েকে ঢাকায় পড়াবেন না, কারণ ঢাকায় পড়তে গেলে মেয়েকে ঢাকায় পাঠাতে হবে, আর তিনি তো মেয়েকে ছাড়া থাকতে পারবেন না। নিজের কাছ থেকে এত দূরে মেয়েকে পড়াশোনার জন্য পাঠাবেন, এটা ভাবলেই শিউরে উঠতেন তিনি। এ নিয়ে মেয়ে কতই না মন খারাপ করেছে, তবে যখন আজমল হোসেনের বদলি ঢাকায় হলো তখন সবচেয়ে বেশি খুশি হলো মিহি, কারণ ঢাকায় থাকলে সে ঢাকায় পড়তে পারবে, এতে সাবিনা বেগমের কোনো সমস্যা থাকবে না। সবসময় কারোরই পড়াশোনা ভালো লাগে না, একঘেয়েমি সৃষ্টি হয়। পরীক্ষার পর মিহি রুহি সহ সব বন্ধু বান্ধবীরা মিলে অ্যাডমিশনের জন্য নতুন কোচিং শুরু করেছে। দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত কোচিংয়ের সময়। মিহিতের বাড়ি থেকে এবার কোচিংয়ের রাস্তা অনেকটা দূরে। আজমল হোসেন রিক্সা ভাড়া করে দিয়েছেন মেয়েকে, রোজ রোজই সেই রিক্সা সঠিক সময়ে পৌঁছে দেয় মিহিকে।